নমস্কার, আমি সুপ্রীতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে বিহারের যে নিবিড় যাচাই বাছাই প্রক্রিয়া চলছে সেই সম্পর্কে নানান রকমের বিভ্রান্তি তৈরি হয়েছে। এই বিভ্রান্তি তৈরি হয়েছে খবরের কাগজে এবং সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আসবার জন্য মানুষের মধ্যে এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই বিভ্রান্তির মূল কারণ সেটা হলো গত দুদিন আগে সুপ্রিম কোর্টে বিহারের এই এসআইআর নিয়ে মামলা ছিল। 10টা রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল, একটা মানবাধিকার সংগঠন, এরা সব মিলে এই মামলাটা করেছে। সেই মামলায় সুপ্রিম কোর্টের যে দুজন বিচারকের বেঞ্চে শুনানি হয়েছে, তারা কিছু মন্তব্য করেছেন, কিছু পরামর্শ দিয়েছেন, নির্বাচন কমিশনকে কিছু পরামর্শ দিয়েছেন। এইটা নিয়ে এটা পরামর্শ না এটা নির্দেশ, এইসব বিষয় নিয়ে কিছু বিভ্রান্তি জনমানুষের তৈরি হয়েছে নানান রিপোর্ট পড়ে। আমি এ সম্পর্কে আমার মতামত, বিচার কথা আপনাদের একটু বলবো, অন্যান্য কথাও যদি কিছু প্রসঙ্গক্রমে আসে সেটা বলবো। দেখুন, নির্বাচন কমিশন বিহারে এই যে নিবিড় যাচাই বাছাই প্রক্রিয়া, ভোটার তালিকায় নিবিড় যাচাই বাছাই প্রক্রিয়া যেটা শুরু করেছে, সে সম্পর্কে তারা বলেছিলেন, তাদের যে বিজ্ঞপ্তি তাতে বলেছিলেন যে জাতীয় পর্যায়ে অনুপ্রবেশকারী খুঁজে বের করে, অর্থাৎ অনুপ্রবেশকারী বা বেনাগরিকদের নাম যাতে ভোটার তালিকায় না থাকে সেইটা নিবিড়ভাবে যাচাই বাছাই করে সেই নামগুলো বাদ দেওয়া হবে। এইটাই হচ্ছে এই এসআইআর। নিবিড়ভাবে যাচাই বাছাই করবার এই যে নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে, তার যুক্তি। এখন এই সম্পর্কে ধরুন, যদি আজকের কাগজ দেখেন তাহলে আপনি দেখবেন এখানে নির্বাচন কমিশন বলছে যে 11ই ভুল বললাম, 1 আগস্টের পরে পুরো নিয়ম মাফিক তদন্ত করে 30শে সেপ্টেম্বর যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, তখন এই সব ব্যক্তির নাম, এই সব ব্যক্তি বলতে বলছে বাংলাদেশি, রোহিঙ্গা এবং নেপালি, তাদের নাম ভোটার তালিকায় থাকবে না। সেই সাথে নির্বাচন কমিশন আরো একটা কথা বলেছে যে আমরা, মানে নির্বাচন কমিশন যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে তাতে কোনো প্রকৃত ভারতীয়র নাম তালিকা থেকে বাদ যাবে না, এটাও তারা ঘোষণা করেছে, তারা বলেছে। আবার একটু বাদে দেখলাম বিজেপির নেতা অমিত মালবীয়
তিনি বলেছেন আরজেডি, কংগ্রেস, বামপন্থীরা বাংলাদেশি নেপালি রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায় রেখে দিতে চাপ তৈরি করছে। এইসব কথা বলা বলি হচ্ছে। এখন এই সমস্ত কথা শুনে আরো দুই একটা কথা বলেছে, সেটাও আপনাদের আজকের কাগজে কি বলেছে একটু বলে দিই। যে এই যখন বাদ দেওয়া বাদ না দেওয়া এই সমস্ত কথা উঠছে, তখন আমার বিরোধীরা বলছে যে আপনারা বলছেন যে বাংলাদেশি, নেপালি, রোহিঙ্গা এদের নাম এখনকার যে ভোটার তালিকা তাতে আছে, তাহলে কি তারাই তাদের ভোটেই এই যে সব এমএলএ এমপিরা নির্বাচিত হয়ে গেলেন এবং তারা কি তাহলে বৈধ? এসব কথা উঠেছে। তারা আরো বলছে যে বিএলও, বিরোধীরা বলছেন ব্লক লেভেল অফিসার, মানে একেবারে নিম্ন স্তরের অফিসার, বলছে তারাই কি কে ভারতীয় কে ভারতীয় নয় এটা বিচার করবেন, এরকম কথাও বিরোধীরা তুলেছেন। আর আজকের কাগজে আরেকটা ঘোষণার কথা আনন্দবাজার পরিষ্কার উল্লেখ করেছে, যেটা যদিও আমরা ইতিমধ্যেই অনেকটা জেনে গেছি। তাতে বলেছে যে 5 জুলাই, এই যে গত 5 জুলাই নির্বাচন কমিশন প্রত্যেকটা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অফিসার তাকে বলেছে যে দেশের সব রাজ্যে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, বিশেষভাবে যাচাই বাছাই প্রক্রিয়া হবে। মানে এটা শুধু বিহারে কি বিহারে না, পশ্চিমবঙ্গে হতে পারে কি পারে না, এইসব নিয়ে নানান জল্পনা কল্পনা এগুলো হচ্ছে বলেই আমি কথাগুলো বলে দিলাম যে এই সিদ্ধান্তগুলো নির্বাচন কমিশন নিয়েছে। এখন এই যে প্রশ্নগুলো বিরোধীরা সরকার পক্ষ বলছে, এইটা নিয়ে দুই চারটে কথা আমরা বলবো। দেখেন, আমার যেটা মনে হয়, যদি সুপ্রিম কোর্টে এইটা নিয়ে আলাপ আলোচনা হয়, নির্দেশ দেয়, তাহলে যেটা বলবেন যে এই যে বিগত ভোটার তালিকা, তার মধ্যে যদি কিছু বেনাগরিক, রোহিঙ্গা, নেপালি, বাঙালি, 18 বছরের কম ভোটার ইত্যাদি ইত্যাদি, যাদের ভোটার হওয়ার কথা নয়, তেমন ভোটার যদি কিছু থেকেও থাকে এবং তাদের ভোটে যদি এমএলএ এমপি নির্বাচিত হয়ে থাকেন, তাহলে এইটা বাতিল করার জায়গায় নির্বাচন কমিশন বা সুপ্রিম কোর্ট যাবে না। তার যুক্তি, এটা আমার মনে হয় এটাই হবে, আমি বলছি না, আমার মনে হয় সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট এইটা দেখবে যে এই সংখ্যা কত। সেই সংখ্যাটা যদি, মানে এই যে বেনাগরিকদের ভোটার তালিকায় নাম উঠেছে, এটা কত, সেই সংখ্যাটা যদি দেখা যায় এত বেশি পরিমাণে, যেটাতে ওই নির্বাচনের যে রেজাল্ট, ফলাফল, সেইটা প্রভাবিত হতে পারে, একটা কেন্দ্র দুটো কেন্দ্র না, সাধারণভাবে দেশের, রাজ্যের, যে এইটা প্রভাবিত হয়েছে, মানে রেজাল্টটা ওরা না থাকলে উল্টে যেত, এইরকম পরিস্থিতি যদি প্রমাণ না হয়, তাহলে নির্বাচন কমিশন এসব ইলেকশন বাতিল করবে না। বিরোধীরাও এটা বোঝেন, বিরোধীরা এটা বলছেন কারণ বিরোধীরা তো দুটো পক্ষ, একটা পক্ষ তাদের সুবিধা মতো কিছু কথা তোলেন, এটা বিরোধীদের কাজ, বিরোধীরা করছেন। আমি সাধারণ মানুষকে বলছি, এর মধ্যে পদার্থ যেটা, সেটা একটু বোঝার চেষ্টা করতে হবে, এইটা খুব একটা কিছু হবে না। আরেকটা প্রশ্ন বাজারে খুব ঘুরে বেড়াচ্ছে যে
ভোট যখন দিয়েছে তাহলে ভোটার তালিকায় নাম তুললো কেন? তখন নাম যখন তুলেছে তখন আমি ভোটার, আবার কেন বাদ যাবে? এরকম কথাও কেউ কেউ বলছে যারা অতীতে ভোট দিয়েছেন, 2 বার 3 বার 4 বার ভোট দিয়েছেন, সেক্ষেত্রে এইটা বলছেন। কথাটা যে ফেল না আমি তা বলছি না, এবং এই কথাটার বা এই দাবির বিপক্ষে আমি তা বলছি না। এটা হলে তো ভালো হয়, কিন্তু আমি বলছি যে এই কথার যৌক্তিকতা কতটা। দেখুন, আমার মনে হয় 2 দিন 3 দিন আগের কাগজে একটা বড় হেডলাইন দেখেছেন আপনারা। একজন ভদ্রলোক, তিনি শিডিউল কাস্ট না ওবিসি সার্টিফিকেট করে 10 বছর চাকরি করেছেন। করার পরে কোনো কারণে কেউ হয়তো অভিযোগ করেছে বা কোনো কারণে ইনকোয়ারি হয়েছে, হয়ে দেখা গেল যে তার ওই যে শিডিউল কাস্ট বা ওবিসি সার্টিফিকেটটা জাল, বা জাল কাগজপত্র দিয়ে তিনি ওবিসি সার্টিফিকেটটা বা শিডিউল কাস্ট সার্টিফিকেটটা বের করেছেন, যে কারণে তার 15 বছর চাকরি করার পরে চাকরিটা চলে গেল। হয় না এরকম? একজনে কাস্ট সার্টিফিকেট করেছেন, করার পরে 2 বছর 5 বছর হয়ে গেছে, তারপর তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি শিডিউল কাস্ট না, শিডিউল কাস্ট সার্টিফিকেট বের করেছেন। যদি প্রমাণ হয় এনকোয়ারিও হয়, এনকোয়ারিতে যদি প্রমাণ হয় যে তিনি যেটা বের করেছেন সেটা ঠিক নয়, যে কোনো কারণে হোক ঠিক নয়, তাহলে যে অফিসার সার্টিফিকেটটা দিয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ডিপার্টমেন্ট, সেটা আলাদা কথা। কিন্তু দিয়েছেন বলে এইটাই টিকে যাবে, এইটা কিন্তু হয় না। তা এটা আমরা সবাই বুঝি এটা, কিন্তু নির্বাচন, ইলেকশন কমিশন, ভোটার কার্ডের ব্যাপার কিন্তু আমরা এটা মানতে চাইছি না, কারণ এটা আমাদের সুবিধার দিক বলে যে একবার উঠে গেছে যখন তখন কেন বাদ দেবেন? তাহলে কি আমাকে ভোটার তালিকায় তোলার সময় আপনারা দেখে শুনে তোলেননি? ভোটার তালিকায় নাম উঠে গেলেও 2-4 বার ভোট দেওয়ার পরেও যদি প্রমাণ হয় যে তিনি জেনুইন ভোটার নন, ভোটার তালিকায় দেশের আইন কানুন অনুযায়ী তার নাম ওঠার কথা নয়, এটা বাদ যেতে পারে। আমি বলছি এই সব বিষয়গুলো একটু মাথায় রাখুন। মানে আমরা শুধু যেটা চাইছি সেইটাই হয়ে যাবে, এটা নাও হতে পারে বা সেটা হবে না হয়তো। আমি যদিও আপনার মতোই চাই একবার যাদের উঠে গেছে তাদের নিয়ে আর নাগরিকত্ব নিয়ে যাচাই করা উচিত নয়, কিন্তু সবটা তো আমার আপনার ইচ্ছায় হবে না। সেই জন্য বাস্তব অবস্থা বোঝার জন্য আমি এই কথাগুলো বলছি, যে এইগুলো পরে যাচাই বাছাই হতে পারে, দেশের আইন কানুনে তেমন প্রভিশন আছে। এখন বিহারে যে ব্যাপারটা, দেখুন বিহারে ওই বিএলআরও তার নাগরিকত্ব যাচাই করবে, এই যে বিরোধীরা যে কথা বলছেন, ইলেকশন কমিশন কি তা বলেছেন? এটা একটা বিরোধীদের ভোট পেতে হবে আগামী দিনে, এসব একটা প্রচার আছে। এই আমি বলছি দুধ কতটা আর জল কতটা, এইটা আমরা যদি বুঝে না নিতে পারি তাহলে আমরা কিন্তু বোকা বলে যেতে পারি কোনো কোনো ক্ষেত্রে। আমি সেই জন্য কথাগুলো বলছি। নির্বাচন কমিশন বলেনি যে বিএলও ব্লক বুথ লেভেল অফিসার কে নাগরিক না এইটা ঠিক করবেন, এই কথা বলেনি। বুথ লেভেল অফিসাররা কাগজটা দিয়ে আসছেন, আবার কাগজটা কালেক্ট করে নিয়ে জমা দেবেন। মূলত কাজ তাদের এইটা। ডিসিশন তারা নেবে এরকম নয়, এবং ওই ইলেকশন কমিশনের যে নোটিফিকেশন তাতেই কিন্তু এগুলো লেখা আছে। বিরোধীরা জানেন, তা সত্ত্বেও বিরোধীরা একথা বলছেন। সব বিরোধীরা এরকম বলে। বিজেপি আজকে বিরোধী পক্ষে থাকলেও তারাও একই কথা একই রকম ভাবে হয়তো বলতেন। সেই জন্য আমি বলি যে বিহারে পরিষ্কার বলেছে যে এই যে বিএলওরা বাড়ি বাড়ি যে কাগজটা দিয়ে এসছে ওইটা পূরণ করে, সঠিক হোক বেঠিক হোক, কাগজ তার সাথে থাকুক আর না থাকুক, যে ফর্মগুলো ফিল আপ করে ওই বুথ লেভেল অফিসারকে দেবেন,
সেইগুলো নিয়ে কি তার মধ্যে আছে কি নেই, নিয়ম অনুযায়ী কতগুলো ফর্ম জমা পড়েছে পড়েনি, এইগুলো দেখে একটা খসড়া প্রকাশ করা হবে। সে খসড়া প্রকাশ করবে ইলেকশন কমিশন 1 আগস্ট, মানে এই জুলাই মাসটা এইসব প্রক্রিয়া চলবে। তারপরে 2-3 দিন আগে শেষ হবে, 25-26 তারিখে। ওই 2-3 দিনের মধ্যে ওইটাকে একটু ঝাড়াই বাছাই করে যেগুলো রাখা একেবারে কিছু নেই মনে করবে যে রাখার কোনো দরকার নেই, বাচ্চা দিয়ে একটা তালিকা প্রকাশ করবে 1 আগস্ট। এইবার 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর 1 মাস সময় থাকবে। ওই খসড়া দেখে যার নাম ওর মধ্যে ওঠেনি, বাদ গেছে, এইগুলো দেখে ওই 1 মাস পর্যন্ত, বা অনেকে কাগজ তখনও জোগাড় করতে পারেনি, এবারে জোগাড় এর মধ্যে হয়েছে, সেগুলো ওই 1 মাসের মধ্যে গিয়ে জমা দিয়ে দিতে পারবেন। এইসব যা প্রক্রিয়া, এইগুলো 1 মাস ধরে চলবে। 1 মাস চলবে না, এটা আসলে 25 সেপ্টেম্বর অব্দি চলবে, 25 দিন চলবে। 25 দিন পরে এটা বন্ধ হয়ে যাবে, আর কাগজপত্র জমা দেওয়া যাবে না। হ্যাঁ, এবার ওই 5 দিন ওইটা স্ক্রুটিনি হবে, যাচাই বাছাই হবে যে যে কাগজগুলো তারা পেয়েছেন, যে বক্তব্যটা পেয়েছেন সেটা কতটা সঠিক বেঠিক, এটা যাচাই করে 5 দিনের মধ্যে যাচাই করে এইবারে কি করবে, ফাইনাল লিস্ট বের করে দেবে সেপ্টেম্বর মাসের 30 তারিখে, মানে শেষ দিনে এটা বের করে দেবে। এখন এই যে প্রক্রিয়া চলবে, এই প্রক্রিয়াতে কিন্তু সেখানে থাকবে আলটিমেটলি ডিসিশন নেবে ইআরও। ইআরও মানে হচ্ছে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। এই ইআরও হচ্ছেন একটা অ্যাসেম্বলির দায়িত্বে যে অফিসার থাকবেন, তিনি একটু উপরের র্যাঙ্কের অফিসার থাকবেন। তিনি এই যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্যে উনি মূল দায়িত্বে থাকবেন, ওই বিএলআরও নয়। আর এই যে বিধানসভার এই যে ইআরও, এ কিন্তু সিইও, তারপরে ডিইও মানে চিফ ইলেকট্রাল অফিসার, তিনি নিজে থাকুন তার দপ্তরের অফিসার একজন, তারপরে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার তার একজন, আর নিজে, এরা বসে কিন্তু ওই যাচাই বাছাই করে ফাইনাল করবেন। তার মানে বেশ উঁচু দরের অফিসাররাই করবেন। মানে এটা বলা যাবে না যে ওই যারা যারা বাড়ি বাড়ি গেছে তারাই এটা করেছে, এরকম ব্যাপারটা নয়। ফলে ওই যারা করবেন তাদের বোধহয় আমাদের দেশের নিয়ম অনুযায়ী কে নাগরিক কে নাগরিক নয়, এইটা বাছাই করার এখতিয়ার অফিসিয়ালি এইসব লোকজনের সেরকম লেভেলের অফিসাররাই থাকবেন। ফলে একেবারে কিছু না দেখে থেকে এইগুলো করবে এরকম ব্যাপারটা নয়। এটা একটা দিক আপনারা একটু বুঝে নিলেন। তারপরে বিষয়টা হলো যে দেখেন, এ পর্যন্ত 11টা ডকুমেন্ট ইলেকশন কমিশন বলেছে। আমি এর আগেও বলেছি যে 11টা ডকুমেন্ট দিয়ে প্রমাণ হয় না সে ভারতের নাগরিক, কিন্তু তবুও বিকল্প হিসেবে তারা এইগুলো করেছে। এই 10টা-11টা দেখে একটা আইডিয়া করতে পারবেন এটা ঘটনা, কিন্তু নিশ্চিতভাবে প্রমাণ কিন্তু হয় না। ধরুন স্কুল সার্টিফিকেট, স্কুল ফাইনালের সার্টিফিকেট, তো একটা লোক বাংলাদেশ থেকে এসেছে, একজন এটা 7-এ ভর্তি হয়েছে, তারপরে ম্যাট্রিক পাস করলো। তাহলে এইবারে যদি স্কুল ফাইনালের কাগজ দেখে যদি বোঝা যায় সে তার জন্ম এই দেশে, সেটা কি হলো? কারণ সে তো ক্লাস 7-এ এসে ভর্তি হয়েছে, তারপরে তার জন্ম বাংলাদেশে। তা বাংলাদেশে যার জন্ম তার কিন্তু ভারতের নাগরিকত্ব পেতে গেলে আবেদন করে নাগরিক হতে হবে, কিন্তু তিনি তো তা হলেন না। তিনি স্কুল পাশের সার্টিফিকেট দেখিয়ে তিনি এদেশে জন্ম বলে ওইটা প্রমাণপত্র হিসেবে গৃহীত হয়ে গেল, তিনি প্রমাণ হলো যে তিনি বাই বার্থ নাগরিক। কিন্তু নিঃসন্দেহ মানে সন্দেহাতীত ভাবে তা হয় না, এরকম কেসও তো হতে পারে এবং হয়েছে বহু ক্ষেত্রে, এটা আপনি আমি আমরা জানি। কিন্তু যাই হোক, গভর্নমেন্ট এইটা করেছে,
এটা ভালো, আমাদের দিক দিয়ে ভালো যে এটা অন্তত এই সুযোগটুকু আমরা পাচ্ছি, নিশ্চয়ই আমরা নেব। ঠিক ওইরকম ভাবে ওই 11টা ডকুমেন্ট কোনোটাই সন্দেহাতীত ভাবে প্রমাণ হয় না ওই বার্থ সার্টিফিকেটের বিকল্প হিসেবে। এখন আমরা 11টা শুনছি, আপনারা কি সবাই জানেন যে 11টা ডকুমেন্ট ঠিক কি কি? আমার মনে হয় আমরা এখন অব্দি সবাই এটা জানি না। সেই জন্য আমার মনে হলো, অনেকের সাথে কথা বলে আমার মনে হয়েছে যে সবাই জানেন না, অনেক মন্তব্য করেও মনে হয়েছে, আমাদের এই ভিডিও শুনে অনেকে মন্তব্য করেন। সেই জন্য আমি এক এক করে 11টা ডকুমেন্ট একটু পড়ে দিই। আর ভিডিও বলছি মানে লিখে না নিলেও হবে, আরেকবার পড়ে শুনে নিতে পারবেন। 11টা ডকুমেন্ট আপনাদের পক্ষে মনে রাখার অসুবিধা হবে না। 11টা হচ্ছে, প্রথম হচ্ছে আইডেন্টিটি কার্ড। যদি কেউ চাকরি করে বা কেউ পেনশন পান, তার আইডেন্টিটি কার্ড হলে হবে। 2 নম্বরে বলেছে এমনি আইডেন্টিটি কার্ড। এমনি যে কোনো সরকারি আইডেন্টিটি কার্ড হবে অফিসে, মানে ধরুন ওই যে ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ইত্যাদি, যে কোনো ধরনের আইডেন্টিটি কার্ড, এইটা চলবে 2 নম্বরে। 3 নম্বরে হচ্ছে বার্থ সার্টিফিকেট আছে, সেটা তো থাকবেই, বুঝতে পারছেন। 4 নম্বরে পাসপোর্ট আছে, পাসপোর্ট হলে চলবে। 5 নম্বরে আছে বোর্ডের শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট। এই জায়গাতে কিন্তু এরা যেটা বলেছে সেটা হচ্ছে স্কুল ফাইনাল সার্টিফিকেট বা শিক্ষা প্রতিষ্ঠান বলতে বলেছেন যে ইস্যুড বাই রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি। এইটাতে বোঝা যায় যে এমনি স্কুল লিভিং সার্টিফিকেট, প্রাইমারি আর সেকেন্ডারি এইগুলো হলে হবে না। এই যে কথা বলেছে 11টার মধ্যে কিন্তু তাই বোঝায়। যদিও হোম ডিপার্টমেন্টের যে সার্কুলার আছে আমি জানি সেখানে স্কুল লিভিং সার্টিফিকেট হলে হবে, প্রাইমারি স্কুলে পড়লেও সেটা হবে। এরা কিন্তু আরেকটু কঠিন করেছে, অন্তত স্কুল ফাইনাল পাস না হলে হবে না বলেছে। আমার মনে হয় এটা নিয়েও কিছু কথাবার্তা হবে, হয়তো সুপ্রিম কোর্টে বা ইলেকশন কমিশনের নিজেদের মধ্যেও এই কথাবার্তা হতে পারে, এবং আলটিমেটলি ওই যে হোম ডিপার্টমেন্টের যে স্কুল লিভিং সার্টিফিকেট, প্রাইমারি হায়ার সেকেন্ডারি যাই হোক, এই 8, 9 পাস হলেও হবে। এইটা শেষ পর্যন্ত গৃহীত হলেও হয়তো হতে পারে, কিন্তু এই 11টার মধ্যে সেভাবে বলেনি, বলেছে বোর্ড ইউনিভার্সিটি সার্টিফিকেট লাগবে। 6 নম্বরে আছে ডোমিসাইল সার্টিফিকেট। আপনারা জানেন ডোমিসাইল সার্টিফিকেট পাওয়া যায়, শেষ হলো ভিডিও দিতে পারে, তারপরে ম্যাজিস্ট্রেট, এসডিও এরা দিতে পারেন। ফরেস্ট রাইট সার্টিফিকেট, এটা মূলত আদিবাসীরা এরকম পান, এবং আমি যতদূর জানি মানে এই সার্টিফিকেট গোটা বিহারে মাত্র 190-91টা পরিবার এই পর্যন্ত পেয়েছে। হ্যাঁ, বুঝতে পারছেন, এটা খুব রিয়ার। সারা বিহারে আদিবাসীদের মধ্যে 190-91টা পরিবারকে এই সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাও তাতে ওই এইসব প্রমাণ হয় না ঠিকঠাক করে। কাস্ট সার্টিফিকেট, সেটা তো আপনারা জানেন, তাতে কি হয়, জন্মের ডেট অফ বার্থ নেই, জন্মের স্থানও নেই, সেটা কিন্তু এরা রেখেছে। এনআরসি সার্টিফিকেট, এনআরসি সার্টিফিকেট বিহারে হয়নি, মানে এনআরসি বিহারে হয়নি, ফলে বিহারে কারোরই থাকবে না। তারপরে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট, এটাও বিহারে কখনো হয়নি, বিহারে কারোর থাকবে না। আর একটা হচ্ছে জমি বাড়ি অ্যালটমেন্ট, মানে কোনো কারণে ওই যে রিফিউজিদের জমি অ্যালটমেন্ট হয়েছে, এইগুলো আমি জানি না, ভালো বুঝিনি যে এইটাতে জমির দলিল এটা হওয়া উচিত। জমির দলিল তো গভর্নমেন্ট এই করেছে, যদি নির্দিষ্ট ডেটের আগে হয় তাহলে এটা হতে পারে। তাহলে এইটা আমি যেগুলো বললাম এগুলো কিন্তু 11টা হয়ে গেছে। তা এই 11টার কথা বলেছে, তা এই 11টা বলেছে, বিরোধীরা সুপ্রিম কোর্টে বলেছে যে আরো 3টের কথা বলেছে, সেটা আমার মতে 4টেও হতে পারে। 3টে কি বলেছে? 3টে বলেছে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এর সাথে প্যান কার্ডও যুক্ত হওয়া উচিত, একই রকম কার্ড। তাই 3টে বলেছে।
তা এই তিনটে যখন বলেছে, সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দেয়নি। মানে অনেক মিডিয়াতে, খবরের কাগজ, সোশ্যাল মিডিয়াতে বলছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এই এই ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ডকেও যুক্ত করতে হবে, এরকম কিন্তু বলেনি। আসলে যেটা বলেছে কোর্ট, সেটা হচ্ছে পরামর্শ দিয়েছে, বুঝলেন তো, যে এই তিনটে যুক্ত করা যায় কিনা আপনারা ভেবে দেখুন। আর তারপরে বলেছে যে তিনটে যদি আপনারা যুক্ত না করেন, পরামর্শ যদি না মানেন, তাহলে আপনারা জানাবেন যে কেন ওই 11টা রাখছেন, এই তিনটে আপনারা রাখতে চাইছেন না, তার যুক্তিটা দেবেন। আমার মনে হয় যে নির্বাচন কমিশন নিশ্চয়ই কিছু যুক্তি দেবে যে কেন রাখেনি, অথবা বলবে ঠিক আছে আমরা কোর্টের পরামর্শ মেনে নিলাম। তো যেদিকেই যাক, আমার ধারণা এই তিনটে বা চারটে যদি প্যান কার্ডটা যুক্ত হয়, এই 11টার সাথে এই তিনটে যোগ করলে 14টা 15টা হওয়া উচিত, এবং সুপ্রিম কোর্ট হয়তো সেই পক্ষে বলতে পারেন, বা নির্বাচন কমিশন নিজেই মেনে নিতে পারেন যে ঠিক আছে, কারণ মোটামুটি বিষয়টা একই হয়। এখন এই ধরুন, এই সবগুলো হয়ে যাওয়ার পরেও কতগুলো প্রশ্ন থাকে, সেটা কি করে এই ভিডিওতে আমি আপনাদের বলবো, অনেক হিসেব কিতাবের ব্যাপার। আর আমি স্বীকার করছি, আমার তো এই 72-এর দলে পড়ে গেছি। আমি সকাল থেকে কয়েকবার ওটা ভেবে মেলানোর চেষ্টা করেছি অঙ্কটা। তা আমার কাছে, মানে আমার এখন মাথার অবস্থা যা হয়েছে, অনেকটা কঠিন কঠিন মনে হয়। তবু আমি সূত্রগুলো একটু বলে দিই, যাদের মাথাটা আমার থেকে পরিষ্কার তারা সহজে বুঝে যাবেন। সেটা হলো এই, দেখুন 2003 সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের তো কিছু দরকার নেই। মানে মেনে নিচ্ছে যে তারা ভারতের নাগরিক, মানেটা কিন্তু তাই দাঁড়ায়, ভারতের নাগরিক। তাহলে ওই যারা ভোটার তালিকায় নাম আছে, কত লোকের? মোটামুটি 5 কোটি ভোটারের, 4.96, মানে 5 কোটি সামান্য কিছু কম, বাদ দিন 2-4 লাখ কম, 4 লাখ কম, 5 কোটি ধরে নিন। তাহলে 5 কোটি লোকের নাম ভোটার তালিকায় আছে। আর আসলে ভোটার কত? মানে এই লাস্ট নির্বাচনে কত ছিল? 8 কোটির মতো, সামান্য কম বেশি 8 কোটি। তাহলে সমস্যা হচ্ছে 3 কোটি ভোটার নিয়ে। 3 কোটি বাদ যাবে তা না, আসলে যাচাই বাছাইটা হবে 3 কোটি ভোটার নিয়ে। এই 3 কোটি ভোটারের একটা কথা আপনারা ভেবে দেখুন, যে 2003 সালে ভোটার তালিকায় নাম উঠেছে 18 বছর বয়স হলে সব থেকে জুনিয়র যিনি, তিনি 18 বছর বয়স। তাহলে সব থেকে জুনিয়র যে ছিল 2003 সালের ভোটার তালিকায়, আজকে তার বয়স কত? 42-43 বছর। আজকে তার বয়স 42-43 বছর। তা এই লোকগুলোর যে বাচ্চা কাচ্চা বিহারে জন্মেছে, তারা তো ভোটার হওয়ারই কথা, যাদের 18 বছর বয়স হয়ে গেছে, তাই না? মানে 2007 সালের আগে, 18-25, 2007 সালের আগে যারা জন্মগ্রহণ করেছে, তাদের তো বিহারে ভোটার হওয়ার যোগ্য, এবং তাদের মা বাবা যেহেতু এই জায়গায়, তারা তো সাধারণভাবে তারা আর বাইরে থেকে আসেনি, 2-4টে এদিক ওদিক হতে পারে, আলাদা কথা। আর 18 বছরের থেকে বড় যারা ছিল, তাদেরও নাম উঠেছে, তারও একটা সংখ্যা, তাদেরও ওই 2003 সালের পরে বাচ্চা কাচ্চা হয়েছে, হ্যাঁ। এবং এই যে অংশটা দিলে দেখবেন অর্ধেকটা হয়তো, এই হিসেবটা করবেন, এই জনগণনা হিসেব করে কত বছরে কতগুলো বাচ্চা হয় এসব, কিন্তু আমাদের দেশে কিছু ফর্মুলা আছে, তাতে মোটামুটি একটা হিসেব পাওয়া যায়। হিসেব করে দেখবেন এই 3 কোটির 3 ভাগের 2 ভাগ, মানে 2 কোটি লোক দেখবেন এই প্রক্রিয়ায় তারা ওই ভোটারদের বাচ্চা কাচ্চা, 2 কোটি বা তারও বেশি হতে পারে, হিসেব করে আপনারা দেখবেন। এখন তাদের ছেলে মেয়ে যারা, তারা এই যে কাগজগুলো এখানে বলেছে,
এই কাগজগুলো, এই 11টা কাগজ কিন্তু তাদের পক্ষে জোগাড় করা অনেকের পক্ষে কঠিন হবে। কিন্তু এই যে 3-4টে সুপ্রিম কোর্ট যদি মেনে নেয়, বা ইলেকশন কমিশন, মানে সুপ্রিম কোর্ট যদি বলে দেয়, ইলেকশন কমিশন যদি মেনে নেয়, তাহলে কিন্তু ওদের বাচ্চা কাচ্চা বেশিরভাগ গুলো কিন্তু এসে যাবে। মানে 2 কোটি লোক কিন্তু, 2 কোটি ভোটার কিন্তু এমনি হয়ে যাবে। আর অন্যান্য যারা এইগুলো সাবমিট করবেন, দেখুন এগুলো দেখার অনেক রকম পদ্ধতি আছে। একটা লোক 18 বছরে ভোটার না হয়ে 40 বছরে ভোটার হচ্ছে, এরকম হয় না? সাধারণত হওয়ার কথা না। তো এরকম অস্বাভাবিক যেটা দেখবেন, 18 বছর হয়নি, 23 বছরে হয়েছে, 25 বছরে হয়েছে, এইগুলো একটু নানান রকম কাগজপত্র দিয়ে খুব সৎভাবে যদি করে, তাহলে এইগুলো একটু যাচাই বাছাই করতে পারে যে এগুলো অস্বাভাবিক, এগুলো হয় না। 18 বছরে ভোটার হওয়ার কথা, কেন তার 30 বছরে ভোটার হচ্ছে? তো এইগুলো যাচাই বাছাই যদি তারা করে, এভাবে যদি করে, তাহলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আর এইটা তো ঠিক যে ঘোষণা যারা করেছে, বিরোধী সরকার পক্ষ, ইলেকশন কমিশন, কেউ তো বলছেন না যে এই দেশের যারা ভূমিপুত্র তাদের নাম বাদ দেব বা দিতে হবে, এরকম কথা তো কেউ বলছে না। তাহলে তাদের কি করে এইটা অ্যাকোমোডেট করবে? দেখুন, এই অ্যাকোমোডেট নির্বাচন কমিশন যদি করতে চায় তাহলে করতে পারে, এবং সেটা চ্যালেঞ্জ করার কোনো জায়গা থাকবে না যে এত কাগজপত্র দিতে পারেনি, আপনি কেন ইনক্লুড করলেন, এরকম চ্যালেঞ্জ করার কোনো জায়গা কিন্তু থাকবে না। কেন থাকবে না? থাকবে না তার কারণ হলো, আমাদের দেশের আইন কানুনের মধ্যে এর প্রভিশন আছে। আমি দেখি যদি পারি আপনাদের একটু বলে দিচ্ছি। দেখুন, এই ম্যানুয়াল অফ ইলেকটোরাল রোল, একটা ম্যানুয়াল আছে কিভাবে কাজকর্ম করতে হবে ইত্যাদি ইত্যাদি, ডিটেলস লেখা আছে এই ম্যানুয়ালে। সেই ম্যানুয়ালে বলেছে যে কারোর বয়স, কোনো সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে মা অথবা বাবা একজন যদি ঘোষণা করে আমার এই বাচ্চার এত বয়স, সেইটা কিন্তু ইলেকশন কমিশন গ্রহণ করতে পারে যদি তাদের যুক্তিযুক্ত মনে হয়। সরপঞ্চ বা প্রধান যদি বলেন, তাহলে সেটা যদি ইলেকশন কমিশন যুক্তিযুক্ত মনে করে, তাহলে এটা গ্রহণ করতে পারে। তাহলে এই যে ম্যানুয়ালে আছে বলে তিনি সবকিছু বিচার বিবেচনা করে তিনি, বা এরকম আছে যে সরজমিনের তদন্ত করতে পারে। আমি আগেও বলেছি একটা ভিডিওতে, ধরুন সেটা কিন্তু বিএলআরও পারে না, সেটা পারে ইআরও, ওই যে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, মানে একটা বিধানসভার দায়িত্বে যিনি থাকেন, তিনি তো নন, তার মনোনীত লোক হলে হবে, তিনি করলে হবে, তার মনোনীত লোক করলে হবে। কিন্তু তারা একটু উচ্চ স্তরের সরকারি কর্মচারী হবেন নিশ্চয়ই। তো তিনি তদন্তে আসতে পারেন, এসে আশেপাশে সবাইকে জিজ্ঞেস করলেন, প্রতিবেশীদের জিজ্ঞেস করলেন, এটা ওটা নানান দেখলেন, তার বাড়ি ঘর দেখলেন, কতদিন হতে পারে, বাড়িতে গাছপালা কি আছে, তার গাছপালার বয়স কত হতে পারে, এরকম নানান রকম ভাবে সরজমিনে তদন্ত করে যদি তার মনে হয় যে না, ইনি এখানে অনেকদিন বসবাস করছেন, ভোটার তালিকায় নাম ওঠা উচিত, সেটা করতে পারেন। এইগুলো ইলেকট্রাল ম্যানুয়ালে আছে। ফলে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, ওকে আপনি করলেন কেন, আমাকে করলেন না কেন, ও তো কাগজ দিতে পারেনি, আমিও দিতে পারিনি, এটা হবে না। এইটা ইলেকশন কমিশনের এইটা আছে। যদি তারা সৎভাবে এটা করেন, তাহলে আসলে বিহারের গায়ে আপনি যান আমি যাই, একটা গ্রামে গিয়ে ঘুরলে কারা বিহারের আদিবাসী না, এটা বুঝতে সময় লাগে না, বুঝলেন তো? এটা বুঝতে সময় লাগে না, এটা করা যায়। এবং ইলেকশন কমিশন যখন বলছেন, আমরা তো বিশ্বাস করতেই পারি। দেখা যাক যে তারা বলছেন যে কেউ এরকম লোক বাদ যাবে না। এখন প্রশ্ন হল রোহিঙ্গা, কতজন রোহিঙ্গা বিহারে যেতে পারে বলে আপনার ধারণা? মানে আমি বিজেপির লোকের কাছে বলছি না, তাদের তো শুভেন্দু বাবুরা এমন ভাবে মগজ ধোলাই করেছে
দেখুন, রোহিঙ্গারা বিহারে গেলে বিচার ঘর যেতে পারেন। আমরা জানি এখানে ক্যানিং একবার যে হোসেন গাজী, আমি চিনি তাকে, আমাদের 24 তারিখে যে ইলেকশন যে মিটিং হবে, আপনাদের এই প্রসঙ্গে বলে রাখি, 24 তারিখে আমরা এই যে নাগরিকত্বের প্রবলেম নিয়ে কলকাতার সূর্য সেন স্ট্রিটে 55 নম্বর সূর্য সেন স্ট্রিটে 3 তলায় একটা হল ভাড়া করে আমরা মিটিং করছি অনেকগুলো সংগঠন মিলে। আপনারাও সেখানে আসুন, মানে আমরা আমন্ত্রণটাও জানিয়ে রাখলাম সময় বুঝে। আর ওই যে হোসেন গাজীর কথা বললাম, তিনিও আসবেন, আমাকে বলেছেন লোকজন কিছু নিয়ে তিনি আসবেন। তা সেখানে সে 10-15-20 কাঠা জমি দিয়েছিল। আমি গেছিলাম সেই রোহিঙ্গাদের ক্যাম্প দেখতে যখন এটা হয়েছিল। তারা কোত্থেকে কিছু রোহিঙ্গা এসেছিলেন, তারা ওখানে কিছুদিন থাকার জায়গা দিয়েছিল, ঘরটা করে তারা ছিল। তারপরে দেখলো এখানে বেঁচে থাকার সমস্যা, তারপরে ওই নানান সাংবাদিকরা এসে উত্তক্ত করে, তারা একটা একটা করে ফোনিলেই আবার চলে গেছেন। মানে রোহিঙ্গা কিছু আছেন, জাতিসংঘের নথিভুক্ত রোহিঙ্গা রিফিউজি ভারতে আছেন, এটা আপনাদের জানতে হবে। সেটা বেশিরভাগটা আছে জম্মুতে, কিছু আছে রাজস্থান, গুজরাটে আছে। আর ওইসব ক্যাম্প থেকে কিছু, ক্যাম্পে তো একটা কঠিন জীবন, যারা 71 সালের ওই বাংলাদেশ যুদ্ধের সময় এসেছিলেন তাদের নিশ্চয়ই মনে আছে। সেই জীবনে অনেকে থাকতে পারেন না, ফলে মনে করে পালিয়ে টালিয়ে এদিক ওদিক চলে যান তার ফ্যামিলি নিয়ে, যে আমি কাজকর্ম করে খাবো। এরকম 2-4 ঘর থাকতে পারেন, এটা উল্লেখ করার মতো কিছু নয়। এটা বিজেপি উল্লেখ করবে ওই পোলারাইজেশনের জন্য, এই দেখো রোহিঙ্গা ইত্যাদি ইত্যাদি, এটা শুভেন্দু বাবুদের জন্য, ওইটা এমন কিছু ফ্যাক্টর নয়। আর যেগুলো আছে তারা রোহিঙ্গা কেসটা করে 4 বছর 6 বছরের ব্যাপার হয়েছে। মূলত তার আগেও একটা ইয়ে ছিল, সেই সময় অল্প, সেই সময় ব্যাপারটা না, মূলত হচ্ছে 4 বছর আগে, তাদের তো নাম ওঠারই কথা না। আর তারা যা যে কোনো প্রক্রিয়ায় ওদের নাম বাদ যাবে, যাক, কোনো সমস্যা নেই, তাইলে কারোর কোনো আপত্তিও আসবে বলে মনে হয় না। আর নেপালিরা কিছু আসে ওই ডালভাঙা ওই দিক দিয়ে, যে বর্ডার এলাকা যেটা বিহার নেপাল, কিছু আসে যায়, সেটা তো পাসপোর্টও লাগে না, তারা এখানে আছে। ভোটার তালিকায় 2-4 জন নাম হয়তো উঠে গেছে, যদি না রাখতে চায় থাকবে না, এটা চলে যাবে। আর হচ্ছে বাংলাদেশি, বাংলাদেশে মুসলমান তো নয় আসলে, বাংলাদেশি হিন্দু, বাংলাদেশি মুসলমান হতে পারে 2-4 জন। 46 সালের দাঙ্গায় কিছু বিহারি চলে গেছিল পাকিস্তানে, ওই মোহাম্মদপুর থাকতো ঢাকায়, তারা আবার বাংলাদেশ হওয়ার পরে কিছু লোক পালিয়ে চলে গেছে করাচি টরাচি ওই দিক, ওই মুজাহিদ টুজাহিদ যাদের বলে। আবার এমনও হতে পারে 2-4 দল ওই 47 সালে চলে গেল, তার পরিবারের কেউ হয়তো থেকে গেছিল, বংশের লোকজন আছে, তারা এবার ভাবতে পারে সেই যোগাযোগ সূত্রে 2-4 দল সেখানে যেতে পারে। সেটা হলো 71-72-এর ব্যাপার। 71-72-এর ব্যাপার, তাদের তো 2002 সালে ভোটার তালিকায় তাদের নাম উঠে গেছে। পরে আর যেটা হতে পারে সেটা কিছু বাংলাদেশি হিন্দু, এই আমাদের রিফিউজির লোকজন আছে, ওখান থেকে কিছু আছে কাজের খোঁজে, আত্মীয় স্বজন সূত্রে কিছু কিছু যায়, কাজকর্ম করে। সেটা কত হবে আমি গত একটা ভিডিওতে বলেছি, সেটা হলে 2-5 হাজার 10 হাজার লোক হতে পারে, এইটা হতে পারে। আর আপনারা কোথায় লক্ষ্য করেছেন, সবাই যেটা বলছেন, বিরোধীরাও কিন্তু এই লোকগুলোর নাম বাদ দেওয়ার আপত্তি তাদের নেই। তারা বলছে ওই পরিযায়ী শ্রমিক হয়ে যায় গেছে, মানে এখানকার ভূমিপুত্ররা কোনোভাবে যত বাদ না যায়। আর বাংলাদেশের লোকজন যারা রিসেন্টলি গেছে, তাদের বাদ দিলে কিন্তু বিজেপি থেকে শুরু করে কংগ্রেস হয়ে কারোরই আপত্তি নেই। এটা খেয়াল করেছেন কিনা আমি বলছি, বাংলাদেশ থেকে আসা রিফিউজি আমরা যাদের নিয়ে আন্দোলন করি, আপনারা ভেবে দেখুন, বিহারের ক্ষেত্রে কারোরই আপনাদের নিয়ে কিন্তু চিন্তা নেই, চিন্তা হওয়ারও কথা নয়, চিন্তা হয়েও কোনো কিছু করতে পারবে না যদি না আইনটা পাল্টায়। এবং এইটা ঠিক উল্টে যাবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু মূলত এই বাংলাদেশিরাই ভোটার তালিকা থেকে, ওই বেনাগরিক মানে বাংলাদেশিরাই ভোটার তালিকা থেকে বাদ যাবে। ফলে এই সব বিষয়গুলো একটু মাথায় রাখুন। যারা এই ভিডিওগুলো শুনছেন, খবরের কাগজ দৈনিক পড়েন, বিহারে কি হলো কি হলো, আসলে তার থেকে পড়েন কি জন্য, খোঁজ রাখেন কি জন্য, যে আমার মানে আমরা যারা বাংলাদেশ থেকে এসছি তার পক্ষে কিছু হলো কিনা, সুপ্রিম কোর্টের পক্ষে কিছু বললো কিনা। তা আমি আপনাদের বলি, আপনাদের আমাদের পক্ষে
বুঝলেন তো, কিচ্ছু হওয়ার কোনো সম্ভাবনা এই প্রক্রিয়াতে কিন্তু নেই। বরং ওই যে ডিক্লেয়ার করেছে সেই সময় কিন্তু বহু লোকের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার সম্ভাবনা আছে। এইটা একটু মাথায় রাখুন। আর এই রিভিশন হবে কি হবে না, বেআইনি আইনি এসব বলে লাভ নেই। দেখুন, রিভিশন এর আগে বহুবার হয়েছে। আমি আপনাদের টাইমটা একটু বলে দিই। টাইমটা হচ্ছে 1952 থেকে 56 সালের মধ্যে রিভিশন হয়েছে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা বলছে, বিহারে এখন যেটা আরম্ভ হয়েছে। 52 থেকে 56 হয়েছে, 1957 সালে হয়েছে, 1961 সালে হয়েছে, 1965 সালে হয়েছে, 1966 সালে হয়েছে, 1983 থেকে 84 সালে হয়েছে, 1987 থেকে 89 সালে হয়েছে, 92-তে হয়েছে, 1993-তে হয়েছে, 1995-তে হয়েছে, 2002-এ হয়েছে, 2003-এ হয়েছে, 2004-এ হয়েছে। এইগুলো হয়েছে মানে এক একটা স্টেটে হয়েছে, হয়তো এর মধ্যে কোনোটা লোকসভা ইলেকশনের সময় হয়েছে। এই যতবার হয়েছে বিভিন্ন স্টেট নিয়ে সব মিলে 12-13 বার হয়েছে। ফলে এইটা বন্ধ করো, এই কথা সুপ্রিম কোর্ট বলবে না। এখন যেটা হয়েছে সেটা হলো একটু সহজ সরল যাতে হয় তার একটা বিষয় এর মধ্যে এসেছে। তো আমাদের এখন বক্তব্য হলো যে আমাদের এখানে 2002 হলে বাংলাদেশ থেকে অনেক লোক যারা সত্যি সমস্যায় পড়ে যেতেন তার অনেকে কিন্তু এইটার মধ্যে পড়ে গিয়ে যদি 2002টা আগামী দিনে মানে নাগরিকত্বের ভিত্তিবর্ষটা করেন তাহলে কিছু লোক বাদ পড়ে গেল। আর একটা অংশ তার পরে যাদের নাম আসবে না তাদের কিন্তু এখন অবধি অন্য কোনো পথ নেই। আর 2014-র পরে যারা তারা তো এখন অবধি অনুপ্রবেশকারী। ফলে আমি এখানকার ভূমিপুত্র যারা তাদের বলি, দেখুন এই যে বিহারে যেটা হয়েছে সেটা এখানকার ভূমিপুত্ররাও বুঝতে পারছে। মানে তারাও এই কষ্ট, মানে যদি আমি বাদ পড়ে যাই কি হতে পারে এইসব নিয়ে একটা অনুভূতি কিন্তু তার মধ্যে তৈরি হয়েছে। আমি বলছি এই অনুভূতি দিয়ে একটু উদ্বাস্তুদের ব্যাপারটাও একটু ভাবুন, যে তারাও 20, 30, 40 বছর 10-15 বছর এখানে বসবাস করছে, তারা বেনাগরিক হয়ে গেলে ওই আপনার যে অনুভূতি হয়েছে তারাও কিন্তু সেই আতঙ্কের মধ্যে আছেন। ফলে আপনারা 148-49 কোটি লোক যাই করুক, আলটিমেটলি এইসব রাজনৈতিক দল ইলেকশন কমিশন কিছু ভোগান্তি করতে পারে, তাদের বেনাগরিক বলে পার পাবে না, কোনো না কোনো ভাবে এটা মিটবে। কিন্তু আপনারাও এই 1 কোটি লোক, 150 কোটি লোকের মধ্যে 1 কোটি লোক এমন কিছু বিষয় নয়। আর তারা এসেছেন দেশভাগের কারণে, তারা এমনি এমনি নয়, তাহলে তাদের আসতে হতো না। আর তারপরে তারা ওখান থেকে এসেছেন শুধু পেট নিয়ে আসেনি, মাথাটা নিয়ে এসেছেন, 2টো হাত এনেছেন, 2টো পা এনেছেন এই দেশ গড়ার কাজে। সে আপনি দণ্ডকারণ্য বলেন, যে দণ্ডকারণ্য ছিল ঊষর, মানে কিছুই চাষ হতো না, মরুভূমির মতো এলাকা আজকে শস্য শ্যামল হয়ে গেছে। এই কাজটা তো ওপার বাংলা থেকে আসা মানুষ করেছে। দণ্ডকারণ্যে এই আন্দামানে মানুষ বাস করতেন না, ওই মানে জেল ছিল, জেলে 2-4টে লোক যেত, কিন্তু সাধারণ মানুষের বসবাস ছিল না, কিছু আদিবাসী ছিলেন। প্রথম সভ্য মানুষ সেই দেশে পাঠানো হয়েছে কিন্তু এই পূর্ববঙ্গ থেকে আসা মানুষ। তারাই জঙ্গল কেটে সব জায়গা উর্বর করেছে, ফসল করেছে। আজকে দেখার মতো একটা জায়গা হয়েছে, গাছপালা দেখলে ছবির মতো, সেটা তো তারাই তৈরি করেছে। ওই যে নৈনিতালের এলাকা, ওই পিলভিট থেকে শুরু করে ওই দিকটা উত্তরাখণ্ড, ওই জায়গায় নেহেরু 50-52 সালেও কিন্তু ওই পাহাড়ে যারা বাস করেন তাদের এনে ওখানে বসতি দিয়ে ওই জায়গাটা শস্য শ্যামলা করার চেষ্টা করেছিলেন, কেউ টিকতে পারেননি, তারা আবার ফিরে গেছেন। তারপরে ওখানকার লোকজন এনে যখন পূর্ববঙ্গের লোক এলো তাদের ওখানে দিল। পুরনো লোক এখনো বেঁচে আছেন, আমার অভিজ্ঞতা আছে, মানে তাদের কাছে শুনেছি যে কি মশা, কি কাটা ঝাড়। একটা লবণ কিনতে 12-14 কিলোমিটার হেঁটে যেতে হতো ওই কাটা ঝোপঝাড়ের মধ্যে দিয়ে। সেই সব জায়গা পরিষ্কার করে আজকে ভারতের মধ্যে সব থেকে ভালো জমি আজকে ওই অঞ্চল এরাই তৈরি করেছে। পশ্চিমবঙ্গে আপনি গোটা পশ্চিমবঙ্গে সবজি চাষই জানতো না, হাজার হাজার বিঘে জমি পড়ে থাকতো অনুর্বর।
ওগুলো তো 100টি বাগান হয়ে থাকতো। ওখানকার লোক এসে কিন্তু এই জমি উর্বর করেছে, কত রকমের চাষাবাদ করেছে, শিখিয়েছে, জমির দাম, তারপরে জমির দাম বেড়েছে। ফলে এই যে লোকগুলো এসেছেন তাদের কিন্তু এই দেশ গড়ার জন্য তাদের অবদান কম নয়। ফলে তাদের অবস্থাটাও ভাবেন, এবং তাদের যে লড়াই, যে তাদের এই দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে হবে, এবং সেই স্বীকৃতি দিতে গেলে ওই নৌকা নৈরাশি নয়, একটা নতুন আইন প্রয়োজন। সে আইনে বলে দিক এরাও ভারতের নাগরিক। এই লড়াইটা তারা লড়ছেন, আমরা লড়ছি। সেই জন্যই 24 তারিখে আমাদের এই মিটিং। এইসব ঝামেলা যা চলছে, ভূমিপুত্রদের ঝামেলা, কাগজপত্র দুটো বেশি কম, এটা আলটিমেটলি খুব বেশি দূর যাবে না, মিটে যাবে। কিন্তু আইন পরিবর্তন না হলে এই লোকগুলোর কিছু হবে না। ভূমিপুত্রদের জন্য আইন পরিবর্তন না করলেও মিটবে, হলে অনেক সুবিধা হয়, তাদেরও কাগজপত্র আর জোগাড় করার প্রয়োজন হয় না, সবার পক্ষে খুব সুবিধা হয়। যদি 2025 সালকে ভিত্তিবর্ষ করে, যে এই সময় যারা স্থায়ীভাবে বসবাস করে সবাই নাগরিক, তাহলে ভূমিপুত্রদের আর এই কষ্ট করে এইসব কাগজপত্র জোগাড় করতে হয় না। দেখেন আজকে বিহারে গিয়ে দেখেন, ওই ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আজকে কত অ্যাপ্লিকেশন জমা পড়েছে, কত ভিড়, যে ওইটা হলে তাদের ভোটার তালিকায় নাম উঠবে। এইসব ঝামেলাগুলো কিন্তু এই আইন পরিবর্তন করলে আর করতে হয় না। তারা এখানে থাকবেন, তারা এখানে তাদের তাড়ানোর ক্ষমতা কারোরই নেই, শুধুমাত্র হয়রানি। এবং একটা ছোট্ট আইন পরিবর্তন করলে কিন্তু এই সমস্যাটা, তাদের হয়রানিটা বন্ধ হয়। ফলে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের যেটা বলছি, যে আসলে একটা পার্মানেন্ট সলিউশন যাতে মানুষের এই ভোগান্তি না হয়, তার জন্য উদ্বাস্তু এবং এখানকার ভূমিপুত্র আসুন, সবাই মিলেমিশে আমরা সরকারের উপর চাপ সৃষ্টি করি, বিভিন্ন রাজনৈতিক দলের উপর চাপ সৃষ্টি করি। যেভাবে উদ্যোগ নিয়েছে বিরোধীরা, এই যে বিহারের ব্যাপারটাতে, এই উদ্যোগটা যদি নতুন আইন তৈরি করবার জন্য যদি নেয়, তাহলে কিন্তু নতুন আইন প্রণয়ন করা সম্ভব হয়, তাতে আর গোজামিল দিতে হয় না। আজকে এই ভিডিওতে এই কথাগুলো বলবার জন্য আপনাদের সামনে এসেছিলাম। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।